আপনি যদি আইনের একটা জায়গায় বলেন যে কখনো যদি ভাড়াটিয়া এবং বাড়িওয়ালাদের কোনো ঝামেলা হয়, তখন কিন্তু 2008 কি 9-এর দিকে একটা সালিশি বৈঠক হয়েছিল, সেখানে কিন্তু সিটি কর্পোরেশন 10টা জোট ভাগ করে ফেলেছিল যে ভাড়াটিয়া এবং এদের সাথে মিলিয়ে কোনো ঝামেলা যেন না হয়, ভাড়া বৃদ্ধি থেকে সব সদস্যদের দিবে। কিন্তু সেইগুলি কাজ করে না করার পিছনে অনেক যুক্তি আছে। আমি মনে করি যে সব ভাড়াটিয়া খারাপ, আবার বলি না আবার সব ভাড়াটিয়া আমার বাড়িওয়ালা ভালো, এটাও ঠিক না। এখানে জটিলতার যে জায়গাটায় সেটা হলো, আমি যদি ভাড়াটিয়া চুক্তি নেওয়াটা বলি, তাহলে চুক্তিটা এক একজন এক এক ধরনের করে থাকে এবং সেই চুক্তিগুলিতে নিয়েই যত জটিলতা। আপনি সিটি কর্পোরেশন এবং পৌরসভা থেকে কিছু গাইডলাইন আছে, সেই গাইডলাইনগুলি যদি ফলো করি তাহলে এই জটিলতা থাকার কথা না। এটা অনেক সময় ভাড়াটিয়া এবং বাড়িওয়ালাদের মধ্যে একটা দ্বিপক্ষীয় আলোচনাতে চুক্তি হয়, আবার 80% কোনো চুক্তি হয় না, এবং চুক্তি না হওয়ার ফলে নানান জটিলতার সৃষ্টি হয়। এবং এই চুক্তিগুলি না থাকার ফলে যেটা দেখবেন, বাড়ির সামনে সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হয়, রাত 11টার পরে গেট বন্ধ হয়ে যাবে, আমি দুবেলা পানি দেবো সকাল বিকাল, অথচ পানি আমি কিনে খাই, আমার পানি ওয়াসা থেকে যে পানি আসে সেটা আমি কিনে খাই, আপনি 24 ঘন্টা পানি খাতে অসুবিধা থাকে। আবার আমি যখন আবার পেশাগত কারণে আমি রাত 2টার সময় আসবো, আপনার গেটটা বন্ধ, আমি কোথায় যাবো? তাহলে এই বিষয়গুলি মারাত্মক একটা জটিলতা আছে। আরেকটা জটিলতা হলো, অনেক বাড়িওয়ালা কিন্তু নিজের কাছে চাবি রাখে, আবার অনেক বাড়িওয়ালা আছে সবাইকে চাবি দিয়ে রাখে। এই যে সংকটটা, এই সংকটগুলি সমাধানের রাস্তাটা কি? আমি জানি না সংকটের সমাধানের হয়তো রাস্তা আপনারা কয়েকটা পয়েন্ট বলেছেন, সেই জায়গাগুলি হয়তো এগুলো হয়তো ঠিক হবে। এখন ঢাকা শহরে মোটামুটি বলা যায় যে অনেকগুলি ভাড়াটিয়া সমিতি আছে এবং কিছু কল্যাণ সমিতি আছে। যেমন আমি যে এলাকায় থাকি সেই এলাকাতে ভাড়াটিয়া এবং বাড়ি উভয় পক্ষে একটা কল্যাণ সমিতি, কোনো বিষয় যদি জটিলতার সৃষ্টি হয় আলোচনাতেই সেটা সমাধান হয়। এরকম ঢাকা শহরে অনেকই আছে। আমরা মনে করি যে কিছু কিছু জায়গায় মডেল সৃষ্টি হয়েছে, সেই মডেলগুলি যদি আপনারা ফলো করেন এবং সিটি কর্পোরেশন যদি আগে জোনের মতো আরো বড় করে জোনগুলি ভাগ করে ফেলেন, তাহলে হয়তো অনেক সমস্যার সমাধান হবে। কারণ দিনের শেষে আমি আর আপনি কিন্তু ঢাকা শহরে বসবাস করবো, আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকা উচিত না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কোনো কোনো জায়গায় এখন যে বড় বড় অ্যাপার্টমেন্ট গুলো হচ্ছে, মানে অবশ্যই এই দায়িত্বটা সিটি কর্পোরেশনকেই নেওয়া উচিত। এবং জসিম বললেন এর আগে একটা অলরেডি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল জোনাল লেভেল ডিল করবে, এটা হয়তো কেন্দ্রীয় লেভেলে বেশি সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। বিয়ে সংক্রান্ত এগুলো কিন্তু সরাসরি কেন্দ্রীয় লেভেলে হয়, তাহলে এটা কি কেন্দ্রীয় লেভেলে যাবে না জোনাল লেভেলে যাবে, এটা সুনির্দিষ্ট করার দরকার। একটা পর্যায় পর্যন্ত বোধহয় জোনাল লেভেলে থাকতে পারে এবং জটিল পর্যায়ে গেলে তখন হয়তো কেন্দ্রীয় ইন্টারভেনশন দরকার হবে। আর আমি যেটা বলতে চাচ্ছি, কিছুটা সমাধানে অ্যাপার্টমেন্ট যেগুলো হচ্ছে সেখানে কিন্তু হয়ে যাচ্ছে, সেখানে অলরেডি মালিক এটা সমিতি থাকে। সমস্যা আছে যেগুলো অলরেডি আগেই বসতি আছে, মহল্লা গড়ি আছে, সেখানে বেশি জটিলতা। তো আমি মূলত একদিকে ভাড়াটিয়া বা আমি উত্তর সিটি কর্পোরেশনের ভাড়াটিয়া এবং দক্ষিণ সিটি কর্পোরেশন আমি নিজে বাড়ি এলাম। তো আমার ওখানে যে সমস্যা সাধারণ করে এলাকা আমরা যেটা দেখি, এগুলো অবশ্যই নিরসন করেছে। ব্যাপক পরিমাণে কোচিং সেন্টার আমাদের জীবন একদম বিনষ্ট। হ্যাঁ, আবার কোচিং সেন্টার ভাড়া অনেক হাই, যে কারণে এই বাড়িওয়ালারা কোচিং সেন্টারগুলো দেওয়ার জন্য আসলে বেশি উদ্বুদ্ধ হয়। তো এরকম আসলে একটা মহল্লা যেখানে বসতি সেখানে নীতিমালা কার্যকরী হওয়ার দরকার এবং সেই সব জায়গাগুলোতে এই এলাকা ভিত্তিক মালিক সমিতি করে দেওয়ার দরকার জরুরিভাবে। আমি অন্যদিকে কথা বলছি, এদিকে আমি বেশি বলবো না। আমি মূলত নগদ দুর্নীতি নিয়ে কাজ করি, যে জায়গাটা আমি বেশি অ্যাটেনশন দিতে অনুরোধ জানাচ্ছি সিটি কর্পোরেশনকে, যে আমাদের যে বস্তিগুলো বসবাস করে এবং ছোট ছোট এখন মাত্র 20 ভাগও নেই, 15 ভাগ সরকারি বস্তিতে এবং আপনার 85 ভাগ হচ্ছে প্রাইভেট বস্তিতে। প্রাইভেটগুলো কিন্তু যেমন তেমন একটা ঘর করে অমানবিক বসতি দিয়ে আছে। হ্যাঁ, তো এবং বস্তিগুলোতেও কিন্তু প্রচুর পরিমাণে ভাড়া, যেটা আমাদের বড়লোকদের ভাড়া চেয়ে অনেক বেশি। তো এইসব জায়গাগুলোতে আসলে সিটি কর্পোরেশনের আওতাধীন আনা উচিত। সেই ক্ষেত্রে আমরা যারা এদের জন্য কাজ করি তা আমরা সহযোগিতা করব। ঢাকা শহরে যারা বসবাস করে 80% লোকই সেলফ এডুকেটেড, শিক্ষিত, কর্মজীবী। তারা যদি পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল থাকে, ভালোবাসা থাকে, নিশ্চয়ই তাদের মধ্যে একটা সুসম্পর্ক তৈরি হবে। কোনো বাড়িওয়ালা এবং ভাড়াটিয়ার মধ্যে এই যে আমি শুনলাম যে পানির বিরোধটা, দিস ইজ ইম্পসিবল। এটা শুনতে কেমন কাছে খারাপ লাগে যে পানি 2 বার দিবা না 3 বার দিবা। পানি সাপ্লাই অফ ওয়াটার শুড অলওয়েজ 24 আওয়ার্স। দি সাপ্লাই অফ ওয়াটার ফর দি বাড়িওয়ালা এবং ভাড়াটিয়া আমি বুঝি না। আমি বুঝি তারা বসবাস করে, বাড়িওয়ালাও একটা বাসায় বসবাস করে, ভাড়াটিয়াও একটা বসবাস করে। They have equal right for enjoying the facilities of water, electricity and other. No, I don't find any difference between a house owner and a renter because we are all living here.
everybody is the owner of one flat or one part. So each and everybody has equal right in respect of enjoying the water, electricity, and gas, and etc. The house owner can never tell the renter that I shall supply water for 2 hours or 3 hours or 4 hours. Water, electricity should be for 24 hours for both the owner and the renter. আমি আমার এই দাদা সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এই ধরনের একটা মহৎ উদ্যোগ নেওয়ার জন্য। ভাড়াটিয়ারা যেন কোনোভাবে বঞ্চিত না হয়, তারাও একটা মানবিক অধিকার, দিস ইজ হিউম্যান রাইট। ভাড়াটিয়া এবং বাড়িওয়ালা এর মধ্যে আমি কোনো ব্যবধান দেখি না, সবাই বসবাস করি। আমরা ভাড়াটিয়া এবং বাড়িওয়ালার মধ্যে সচেতনতা বাড়াতে হবে। আমাদের মধ্যে ভাড়াটিয়া এবং এভরিবডি ইজ ম্যান, এভরিবডি ইজ ম্যান। আমাদের বিপ্লবের একটা সমিতি আছে, দারিদ্র সমিতি। এখানে আমাদের একটা ভাড়াটিয়া বিরুদ্ধে মীমাংসার জন্য একটা আর্বিট্রেশন বোর্ড আছে, আর্বিট্রেশন টিম আছে, কমিটি আছে। আমি মনে করি প্রত্যেকটা এলাকায় যেটা বললেন একটা সমিতি আছে, সেখানে একটা আর্বিট্রেশন টিম করতে পারে। সিটি কর্পোরেশন প্রয়োজনে সিটি কর্পোরেশনের প্রতিনিধি ওই আর্বিট্রেশনের টিমে থাকতে পারে। যত কজন বাড়িওয়ালা কথা বলছেন সবাই কিন্তু বলছেন বাড়ির মালিক কল্যাণ সমিতি, ওইখানে কিন্তু ভাড়াটিয়া আসলে কোনো নাম গন্ধ কল্যাণের একটা অক্ষরও লেখা নেই। ওই সংগঠনটা উনি হয়তোবা সমবায় থেকে রেজিস্ট্রেশন করে আসছে, যেটা লাভজনক একটা প্রতিষ্ঠান। আমি মনে করি যে সিটি কর্পোরেশন আওতাধীন যে সকল বাড়ির মালিক কল্যাণ সমিতি আছে, ওনারা সিটি কর্পোরেশন থেকে একটা নীতিমালা হবে, একটা রেজিস্ট্রেশন হবে যে ওই অঞ্চল ভিত্তিক তারা এখান থেকে গাইডলাইন নিবে। অনেক বাড়িওয়ালা আছে একই এলাকার মধ্যে একই রোডে বাড়ি, ওনার বাড়ি 5,000 টাকা বেশি, কারণ উনি লিফট আছে, বিদ্যুৎ আছে, জেনারেটর আছে, 24 ঘন্টা সিকিউরিটি আছে, সার্ভিস আছে, ওই ক্ষেত্রে বৃদ্ধি হয়। তো ওই রকম যদি হয় তো ওই ক্ষেত্রে আপনাদের নীতিমালার মধ্যে এই পয়েন্টটা লেখা নাই যে বাড়ির ইউটিলিটি বিলের উপরেও আমরা বাড়ি ভাড়া বৃদ্ধি করতে পারি।